আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চিন্তানামার আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, শরিয়া আকাঙ্ক্ষা, স্বরূপ সংকট ও সম্ভাবনা, এই শীর্ষক আলোচনা সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আমাদের শিক্ষকতুল্য বড় ভাই ইফতেখার জামিল ভাই, আমাদের তুহিন খান ভাই সহ যে সকল আলোচকবৃন্দ এসেছেন, এবং যারা আজকে বিশেষ করে উলামায়ে কেরামি বেশি দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার যে আজকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইসলামপন্থীদের ঐক্য এবং সম্ভাবনা, এবং একই সাথে আজকের সেমিনারের যে বিষয়, দুটি বিষয়ের সাথে খুব চমৎকার একটি যোগসূত্র আছে। তো এক্ষেত্রে আমি একটি আয়াত, সূরা হাদীদের 25 নম্বর আয়াত, এখানকার কিছু শিক্ষা সামনে রাখতে চাই। যে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফিহা বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এখানে আমরা যদি লক্ষ্য করি যে কিতাব, মিজান এবং পরবর্তী ওয়া আনজালনাল হাদীদ ফিহা বা'সুন শাদীদ, এখানে হাদিদের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে যোগসূত্র বা পরিপূরক হিসাবে, সম্পূরক হিসাবে আনা হচ্ছে। কিতাব, মিজান, মিজান বলতে এখানে আদালতকে বোঝানো হচ্ছে। সর্বশেষ হাদিদ, লোহা, তো হাদিদ বলতে এখানে শক্তিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কিতাববিহীন আদালত হতে পারে না, আবার শক্তিবিহীন আদালতেরও বাস্তবায়ন হয় না। এই তিনটির যে সম্পূরক অবস্থান, এই তিনটি একটি জিনিস আমাদেরকে শিক্ষা দেয়, তা হচ্ছে ইসলামে রাজনীতি আছে কি নাই। আবার এই যে তিনটি বিষয়ের সাথে একটি বিষয় সব সময় জড়িত থাকে, তা হচ্ছে আখলাক। অর্থাৎ কিতাব, আদালত, শক্তি এবং আখলাক, এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে ইসলাম। ইসলামে রাজনীতি আছে কি নাই এর থেকে বড় বিষয় রাজনীতি ইসলামবিহীন হতে পারে না, অর্থাৎ এই বিষয়গুলো ব্যতীত সম্ভব নয়। তো এই জন্য শরিয়ার আলাপটা আসছে। তো শরিয়ার ক্ষেত্রে আমরা যদি হুজ্জাতুল ইসলাম, ইসলামী সভ্যতার সারমর্ম খ্যাত ইমাম গাজালির সংজ্ঞায়ন বলি বা বিশ্লেষণকে দেখি, উনি বলতেছেন মাকসুদুশ শারঈ মিনাল খালক খামসাতুন ওয়া হুয়া ইয়াহফাজু আলাইহিম দীনাহুম ওয়া নাফসাহুম ওয়া আকলাহুম ওয়া নাসলাহুম ওয়া মালাহুম। অর্থাৎ শরীয়ত 5টা বিষয়ের স্বাধীনতা দিচ্ছে। এক নাম্বার কি, যে সৃষ্টির মানে অর্থাৎ দ্বীনের, দ্বিতীয়ত কি নফসের, ব্যক্তিত্ববোধ যেটি, তৃতীয়ত আকলের, চতুর্থত নসল তথা বংশধারা যেটা, এরপরে মাল, সম্পদের। এই 5টির স্বাধীনতা যদি দেয়, মাকাসিদের শরিয়ার কাজ হচ্ছে এই 5টি বিষয়ের স্বাধীনতা দিবে। তো এই মৌলিক বিষয়গুলি হেফাজতের নিশ্চয়তা যে দিতে পারবে সেটাই মাসলাহাত, আর যে নিশ্চয়তা দিতে পারবে না সেটাই মাফসাদাত। এখন এই মাফসাদাতকে দূর করতে চাওয়াটাও মাসলাহাতের অংশ। তো এই শরিয়ার যে বিশ্লেষণটা, যে 5টা বিষয়ের স্বাধীনতার, এটি আমাদের ইসলামী সভ্যতা খেলাফতে রাশেদা থেকে শুরু করে প্রায় 1000 বছর পর্যন্ত কিভাবে বাস্তবায়ন করেছে, এই কেন্দ্রিক কয়েকটি উদাহরণ আমি দিতে চাই। সেটি কেমন? যেমন আমরা যদি খোলাফায়ে রাশেদার আমলেই দেখি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল আদালাতু আসাসুল মুলক, 1 নাম্বার তিনি বলছেন রাষ্ট্রের ধর্ম আদালত। অর্থাৎ এই আদালতের যে পরিপূর্ণ ব্যাখ্যা, বাস্তবায়ন, এটি ওনার আমলে আমরা ওনার সিরাতকে পড়লেই, ওই শাসন আমলকে পড়লেই, ওই সভ্যতার ধারাবাহিকতাকে পড়লেই দেখতে পাবো। দ্বিতীয়ত কি, ন্যায়ভিত্তিক অর্থনীতি, যেটি এই মালের স্বাধীনতা, আবার একই সাথে এই অর্থনৈতিক ডেভেলপমেন্ট। যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খাদ্যের অভাবে পেটে পাথর বাঁধতে হইতো, মাত্র 20 বছর, অর্থাৎ আল্লাহ রাসূলের মাদানী জীবনের 8 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর,
20 বছরের ব্যবধানে গোটা অঞ্চলের কোথাও তো জাকাত নেওয়ার লোক ছিল না। এই যে অর্থনৈতিক উন্নয়ন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের যে উস্তাদ আমাদেরকে পড়িয়েছিলেন, শুধুমাত্র ওনার অর্থনৈতিক মূলনীতিসমূহ উনি 200-র বেশি নতুন উদ্ভাবন করেছেন। এত বড় বিজ্ঞানী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে রাষ্ট্রের অর্থনৈতিক পলিসি কি হবে, প্রত্যেকটা বিষয় ওনার হস্তক্ষেপ ছিল। তাহলে একটি রাষ্ট্রের সত্যিকার অর্থে ওই অঞ্চলের প্রেক্ষিত, তার আসাবিয়াতকে, তার চলমান বৈশ্বিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে একটি রাষ্ট্রকে কিভাবে শক্তিশালী করতে হয়, এটি প্রতিটি সময়েই আমরা দেখতে পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক উন্নয়ন, উমাইয়াদের সময়কালীন, উসমানী দাওলা, আব্বাসীয়দের সময়কালীন, সেলচুক থেকে শুরু করে মোগল সালতানাতের সময় আমরা একই জিনিস দেখতে পাই, প্রায় 25% জিডিপি নিয়ন্ত্রণ করত। তাহলে এটি একটি বড় বিষয়, এই ন্যায়ভিত্তিক অর্থনীতির বাস্তবায়ন। তৃতীয়ত, সম্মানিত জাতির যে কনসেপ্ট, এটি পূর্ণ মাত্রায় ছিল। এটির কারণে কি হয়েছে, ইজ্জত। আপনার যদি ইজ্জত থাকে, ইজ্জতের বোঝাপড়া থাকে, তখন আপনি সামাজিক যে নিরাপত্তা, ইসলাম মূলত এটাই বাস্তবায়ন করে। তো এই সানা থেকে হাজরা মাউতের যে কথা আমরা শুনি, এটি তো সামাজিক নিরাপত্তার কথা বলতেছে, মানুষের জননিরাপত্তার কথা বলতেছে। আর নিরাপত্তার প্রশ্ন তখনই যখন ইজ্জতের ধারণা থাকবে। ইজ্জতের ধারণা যখন থাকবে, তখনই সম্মানজনক পররাষ্ট্রনীতির ধারণা আসবে। সম্মানজনক পররাষ্ট্রনীতির ধারণা যখন আসবে, তখন রাষ্ট্রের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করার ধারণা আসবে। এজন্য ইসলামী সভ্যতা সর্বশ্রেষ্ঠ যে উপহার, কারামাতুল ইনসান, মানুষের মর্যাদা এবং সম্মানকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে। তুমি কারণেই সম্মানিত, কারণ তুমি মানুষ। ফলশ্রুতিতে 600 বছরের রাজধানী, কোথাও 800 বছরের রাজ করা এক একটি শহর, শাম অঞ্চলকে যদি দেখি, ইস্তাম্বুলকে যদি দেখি, দিল্লিকে যদি দেখি, তাহলে দেখব প্রত্যেকটি শহরেই অমুসলিমরাই বেশি। আমি সর্বশেষ যেদিন ইস্তাম্বুল এয়ারপোর্টে আসতেছে, আমার সামনে শুধু দেখি ইয়াহুদি। পরে শুনলাম যে 53% ইয়াহুদি ইস্তাম্বুলে। তো এখন বৃদ্ধি পাইছে, আতাতুর্কের সময় নাকি মুসলমান সংখ্যা বৃদ্ধি পাইছে। তার মানে কি, উসমানীদের সময়ও ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বেশি ছিল। তো যাক, আমার রেশিওটা কম বেশি হতে পারে বা ভুল হতে পারে, কিন্তু ছিল। দিল্লিতে হিন্দুরা বেশি ছিল, অন্যান্য বাগদাদ খ্রিস্টিয়ানরা ছিল, এখনও শাম অঞ্চল পুরোটাতেই দেখবেন। তো কেন এটি হয়েছে? মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল, সামাজিক নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। এইগুলি যেমন করেছে, ঠিক একইভাবে যে অর্থনৈতিক উন্নয়ন, টেকনোলজিক্যাল উন্নয়ন হয়েছে। ড্রেনেজ সিস্টেমের কথাটা এই জন্যই বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তৎকালীন সময়ের সেচ ব্যবস্থা থেকে শুরু করে সব বড় বড় উন্নয়ন এই সময়গুলিতেই হয়েছে। তো যাই হোক, তাহলে এগুলোর সাথে কি সম্পৃক্ত? মানুষের স্বাস্থ্য, কৃষি, খাদ্য, এগুলি ছাড়া মানুষ বাঁচতে পারে না। দেখেন সীমান্তের শুল্ক সিস্টেম ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের, একটা ভেজাল খাদ্য আমার অঞ্চলে প্রবেশ করবা খবর আছে। এবং কেন এটি? কারণ কোরআন এটা বলে দিচ্ছে, সূরা বাকারা আল্লাহ বলে দিচ্ছে না, লিউহলিকাল হারসা ওয়ান নাসল। এটা কেন বলতেছে? এই শস্য দানার কথা কেন বলে দিচ্ছে? এই নিরাপত্তাগুলি, অর্থাৎ খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ, পরিবেশ মানে পরিচ্ছন্নতার যে ইমানের অঙ্গ করে দেওয়া হয়েছে। এটা কেন? আমাদের শহর সিস্টেমগুলি ওই সময়কার বা আজকের ইস্পাহান, ইস্তাম্বুল থেকে শুরু করে এগুলো যদি দেখেন, এখনও পরিচ্ছন্ন। সিরিয়ানরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে, 10 বছর সময় পাইলে ওরা ঠিক একটি পরিচ্ছন্ন শহর উপহার দিবে, কারণ এটা আমরা ইমানের অঙ্গ মনে করতাম। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, অর্থাৎ উন্নত কৃষি, খাদ্য, শহর সিস্টেম, স্থাপনা। আমাদের স্থাপনাগুলি, যেমন গতকালকে ঢাকা শহরের অনেক উপরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো ওখানে দাঁড়িয়ে একটি মিনারও দেখা যায় না। এই শহর সিস্টেম কাদের? আমরা অনেক কিছুর জন্য মিছিল করতে পারি, কিন্তু ঢাকা শহরের পরিচ্ছন্নতার জন্য কোনোদিন কেউ কোনো কথা বলতে পারি না। অথচ এটি আমাদের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে বিষয়গুলি, এরপর আখলাকি শিক্ষা ব্যবস্থা, একই সাথে সংস্কৃতি উপহার দিল। তো এইভাবে করে অনেক বিষয় আছে। তো এই তো যে শরিয়ার মূল কথাগুলি, ইসলামী সভ্যতার
এই মূলনীতিগুলিকে, এই কাজগুলিকে যদি দেখি, এটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ দিয়ে বলল, আপনি যদি এই মূলনীতিগুলি, এই বিষয়গুলি সুলতান ফাতির সময়ও পান, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সময় পান, গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে পান, তাহলে আমি মনে করি ইসলামী সভ্যতার যে রূহ সেটি বাস্তবায়িত হচ্ছে। ওনারা কোন পন্থায় এসেছিলেন ক্ষমতায় সেটি আমার আলোচনার বিষয় নয়। কারণ এগুলি না থাকলে আপনি যে পন্থাই ক্ষমতায় আসেন, মানুষ তো ভালো থাকবে না, মানুষ নিরাপদ থাকবে না, মানুষ ভেজাল খাবে, আদালত নাই, ওই রাষ্ট্রই তো নাই। তো এজন্য আমাদের বাংলার বা এই অঞ্চল বাংলাদেশ এর যে আসাবিয়াত আমি যদি দেখি, আমাদের ইতিহাসেও একইভাবে বিদ্যমান। মুঘল আমল বা বাংলা অঞ্চল, এই অঞ্চলের শাসন কাঠামোকেও দেখলে একইভাবে আমরা পাবো। সেটি কি? ধর্ম নিরাপদ ছিল কিনা দেখেন তো। এই উপমহাদেশের প্রায় 500 বছরের বেশি সময়কাল ব্যাপী মুসলমানদের শাসন আমল। গোটা উপমহাদেশের একটা ধর্ম নষ্ট হয়েছে, একটা ভাষা নষ্ট হয়েছে। ব্রিটিশরা যেখানে গেছে, আমার যে সকল জায়গাতে জিয়ারত করার সুযোগ হয়েছে অন্যান্য অঞ্চলে, সকল ব্রিটিশরা যেখানে গেছে সবার আগে হত্যা করছে অঞ্চলের ভাষাকে। কিন্তু মুসলমানরা এত দিন রইল, একটা ভাষাও নষ্ট করে নাই। এবং মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলা ভাষার ডেভেলপমেন্ট কার আমলে হয়েছে? মুসলমানদের সময়। তাহলে এরপরে অর্থনীতির কথা বললাম, ওই যে 25% জিডিপি নিয়ন্ত্রণকারী অঞ্চল আমাদের, কৃষির অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছিল এগুলো আমরা মোটামুটি জানি সবাই। শিক্ষাদানের যে সিলসিলা, যদিও এগুলিকে আমরা পাঠ করি ওয়েস্টের চোখ দিয়ে, কারণ ওই যে ভাষাকে নষ্ট করতে হলে তো যারা আমাদের অঞ্চলে এসে ফার্সি আরবি এগুলো জ্ঞানের মাধ্যম ছিল, এখানেই তো হিটটা করছে। সোর্স ইটন থেকে শুরু করে অসীম রায়, সোর্স কারা? ব্রিটিশরা। বা আমাদের যারা কাজ করেছে ওনারা আমাদের আকাবির, ডক্টর আব্দুল করিম, ডক্টর মোহর আলী থেকে শুরু করে যারাই কাজ করেছেন, দেখবেন প্রত্যেকটা সোর্স কাদের? কিছু সোর্স থাকলেও ওটাকে অ্যাপ্লাই করতে পারতেছে না কেন? যে অঞ্চলের সবচেয়ে বড় মানে আসাবিয়াতগুলির মধ্যে একটি যদি আমি ধরি, যেমন আদালত একটি, ঠিক একইভাবে হানাফি সুফি, ওই সময় শরফুদ্দিন আবু তাওমার ওনার ছাত্ররা ফিকহের কিতাব লিখতেছে। এইটা যে ফিক জানে না, কিংবা ফিকহের যে ফাংশনালিটি, যে একটা সোসিওলজিক্যাল যে বেসমেন্ট তৈরি হয়েছে এখানে, এখানকার যে শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, এখানকার কৃষি সিস্টেম, এখানকার আদালত ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, এবং সবগুলির সাথে ছিল আখলাক, সবগুলির সাথে ছিল কি? আধ্যাত্মিকতা। তো এইগুলি কি তাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব? আমাদের ওয়াইল হাল্লাকের কথা আমরা শুনতেছিলাম, তাই না? উনি বারবার একটা বিষয় বলে, খেয়াল করলে দেখবেন যে ইতিহাসের নায়ক আমরা, আবেগ আমাদের, তাসাউফ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়কে ধারণ করছি আমরা। আমাদের এগুলি লেখা মানে উনি আমরা বলতে উনি মুসলমানদেরকে বোঝাচ্ছে, উনি আমরা বললাম মানে মুসলিমরা, মানে মুসলমানরা এটা নায়ক ধারণ করছে। মেথড কি? ফিকহি মেথড। এখন লিখতেছে কে? ওয়েস্ট এসে লিখে দিচ্ছে। তারা ফিকহি মেথডেরই কি বুঝবে? কিংবা অসীমরা ইটনরা তাসাউফকে কিভাবে ধারণ করবে? অর্থাৎ যে ইতিহাস আমাদের সামনে এক রুখা, কেউ বলতেছে কৃষির মাধ্যমে আসছে, কেউ বলতেছে যে পীরের মাধ্যমে আসছে, আবার তাসাউফকে অস্বীকার করতেছে। তো এগুলো যদি আমরা সামনে না রাখি, আমরা না লিখি, আমরা যদি ফিকহি মেথড কি, তাসাউফ কি, এগুলিকে বুঝে সে আলোকে রচনা না করি, তাহলে এই অঞ্চলের আসাবিয়াত বোঝা কখনোই সম্ভব না। তো সেটাও যদি আমরা অর্জন করি, বা একটু পড়াশোনা যারা সবাই এখানে যারা আছি চেষ্টা করি, আমরা একটা জিনিস কি পাই না, এখানকার মূল বিষয় এই আদালত ছিল। এই আদালত না থাকলে এত দিন একটা রাষ্ট্র স্টে করতে পারতো না। শক্তিশালী শিক্ষা কাঠামো ছিল, শিক্ষা কাঠামো হচ্ছে আগুন। আপনি ধোঁয়া স্বীকার করতেছেন যে উন্নত কৃষি ছিল, প্রশাসন ছিল, কিন্তু শিক্ষা বলতে কিছু ছিল না। আপনি ধোঁয়া স্বীকার করেন, তো মান্তিকের নীতি, তাই না? আগুনকে অস্বীকার করতেছেন, তার মানে কি আমি ইতিহাস জানি না? তো এই তো সেই জায়গার থেকে দেখলে তো হানাফি সুফির কথাটা কেন বললাম আজকের ঐক্যের জায়গার থেকে, এখানে অন্যান্য পন্থীরা থাকবে, সালাফিজম যে থাকবে না তা না, কিন্তু এটা খুব কমই ছিল। এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময়ও আমরা যদি ইমাম দেহলভি স্কুল অফ থটকে দেখি, তার ওখান থেকে উঠে আসা প্রত্যেকটা ধারা এখান থেকে প্রভাবিত। তরিকতে মোহাম্মদিয়ার এই গ্রুপটা বলেন, এরপরে কারামত আলী জৈনপুরীর সিলসিলা গিয়ে বলেন, হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কিদের সিলসিলা বলেন, আবার সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদদের দেখবেন ওখান থেকেই পড়াশোনা করে আসছে। তো
এটাকে যদি সামনে রাখি তাহলে কি, যে হানাফি সুফিরা শুধুমাত্র শরীয়তকে বা একটা পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে, চেঞ্জ হয়েছে, এই এক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় না দেখছেন। বা যে ওয়াইল হাল্লাকের কথা বলতেছিল, উনি বলতেছে 47-এর ইয়ার সময় বা ব্রিটেনরা যখন বিভিন্ন অঞ্চল থেকে চলে আসতেছে, তখন স্বাধীনতা বলতে একটা জিনিস বুঝে আসছে, সেটা হচ্ছে কি, রাজনৈতিক স্বাধীনতা। তো যখন আমি রাজনৈতিক স্বাধীনতাকে ভিত্তি করে কথা বলবো, তখন আমার এই আদালতের আলোচনা আসবে না, সম্মানিত জাতির, ইজ্জত সম্পন্ন জাতির কনসেপ্ট এখানে আসবে না, তখন স্থাপত্যের প্রশ্ন আসবে না, তখন সংস্কৃতির অন্যান্য পার্টের প্রশ্নগুলি হাইট থেকে যাবে। তো এইভাবে করে উন্নত কৃষি, খাদ্যনীতি এগুলো অন্যদের কাছে কাজের জন্য ইজারা দিয়ে রেখে দিব। কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্র কাজের। কেন? কারণ প্রত্যেকটা সিভিলাইজেশন দাঁড়ায় প্রথমত চিন্তার উপর ভিত্তি করে, এরপরে গিয়ে সেখানে আখলাক দাঁড়ায়, সংস্কৃতি দাঁড়ায়, সর্বশেষ গিয়ে সেখানে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। তো আমার যেখানে চিন্তা নাই, মেথড দাঁড়াচ্ছে না, প্রস্তাবনা, তাকলিফ এটা আসতেছে না, পরবর্তী চেঞ্জটাকে হঠাৎ করেই হয়ে যাবে? তো এগুলোই চিন্তার বিনির্মাণের গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখন ঐক্যের সম্ভাবনার জায়গাগুলি বা বাংলাদেশের ঐক্যের ক্ষেত্রে যদি বলি, প্রথম বিষয় হচ্ছে, আমি আমার একটা অভিজ্ঞতার জায়গা থেকে, প্রথম শর্তই হচ্ছে যে সব কিছুর শুরু হয় কি দিয়ে? ঈমান দিয়ে। তো এখন ঈমান বলতে এখানে বিশ্বাস করতে হবে। আমি হেফাজতের ওই সময় আমার এক উস্তাদের সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি ওই সময় একটা জিনিস ফিল করতাম, যে বসতেছে, আলোচনা করতেছে 3-4 ঘন্টা করে, কিন্তু যাওয়ার পরে বলতে স্যার এগুলোতে কিচ্ছু হবে না। অর্থাৎ আমরা তো বিশ্বাসই করি না, আলোচনায় যাওয়ার আগেও বিশ্বাস করতেছি না, বসার পরেও বিশ্বাস করতেছি না। বিশ্বাস এমন একটি বিষয়, এটি যদি থাকে অর্ধেক কাজ ওখানে সাধিত হয়ে যায়। তো কেন? দেখেন আলিয়া ইজ্জত বেগোভিচ, মুজাহিদ, একই সাথে বড় দার্শনিক, ওনার লেখনী যারা পড়ছেন, ইসলামিক ডিক্লারেশনের অন্যতম রূপকার, নিজে সরাসরি যুদ্ধ করছেন, আবার তিনি পরবর্তীতে বসনিয়া স্বাধীনতার পর প্রেসিডেন্ট হয়েছেন। তো উনি ইউরোপের মতো একটা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, ওই জায়গাতে গুটি কয়েক বলয়ে বিশ্বাস না করলে এটা সম্ভব ছিল? আজকের হামাসের উদাহরণ সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বাস করে তারা কিছু হোক বা না হোক স্বাধীনতা আসবেই। বা নাজমুদ্দিন আরবাকান, ওনার ব্যাপারে আমি ওনার ছাত্রদের কাছে যত প্রশ্ন করছি, একটাই উত্তর, যে হুজাম বিশ্বাস করতেন যে ইসলাম ঐক্য সম্ভব, যার কারণে D8 তিনি করতে পারছেন, যার কারণে এই কুদুস ইস্যুতে বড় বড় যে জাগরণী কাজগুলো এবং বিভিন্ন উম্মাদ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিয়ে সারা দুনিয়ার মুসলিম অর্গানাইজেশনগুলিকে নিয়ে একত্রিত করতেন প্রতি বছর। 19 সালের পরের থেকে আর হয় নাই। তো এই যে বিষয়গুলি বিশ্বাস করে কাজ শুরু করলে আসলে এটা হওয়া সম্ভব। দ্বিতীয়ত কি, দেখেন এই অঞ্চলের মুসলমানদেরকে জাগানোর জন্য সবচেয়ে বড় পয়েন্ট যেটা, আপনারা অন্যান্য অঞ্চলে গিয়ে যদি দেখেন, তাদের সাথে বসে যদি কথা বলেন, ইখওয়ান, মিল্লি গুরুশ আন্দোলন বা এরকম করে মানে বড় বড় মুভমেন্ট যেগুলি আছে, বা পাঁচকে যারা কাছ থেকে দেখছেন মালয়েশিয়ার অন্যান্য ইলমি ধারাগুলির কাছে যদি যান, একটা জিনিস, এই গোটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ, সবচেয়ে বেশি মানুষ কথা বলে বাংলায়, অর্থাৎ 100 কোটি মুসলমানদের রেঞ্জ। এটা একদম ফিলিপাইনের পাত্তানি মুসলমান থেকে শুরু করে আমাদের গোটা অঞ্চলটা, 100 কোটি মুসলমান জাগ্রত হবে যদি বাংলাদেশ জেগে উঠে, বাংলাদেশের এই বাংলা ভাষাভাষী মুসলমানরা জেগে উঠে, তাহলে এখানে কেন জাগবো না, তাই না? দ্বিতীয় বৃহৎ ভাষা, বারবার বলতেছি, মুসলিম উম্মার। তো এই সকল সম্ভাবনাগুলোকে নিয়ে ঐক্যের অভিন্ন কিছু লক্ষ্য, যেগুলো আমি পূর্বেই বলে আসছি, আদালতের ধারণাগুলিকে নিয়ে সামনে রাখা, ইসলামী দলগুলি হোক, বিভিন্ন ধারাগুলি হোক, প্রত্যেকটি ধারার সামনে এটাকে সামনে রাখা, ন্যায়ভিত্তিক অর্থনীতি। এখন দেখেন বাজেট হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি যদি জাতির বিবেক হইতো, জাতির হৃদয়ের স্পন্দন হইতো, প্রত্যেকটা বাজেটের পরে স্বাধীনতার 50 বছরের বেশি হয়ে গেছে, কোনো একটা ইউনিভার্সিটি দেখবেন বাজেটের সুষ্ঠু পর্যালোচনা হচ্ছে না, কোনো প্রস্তাবনা আসতেছে না। কারণ কি? কারণ একটা বাজেট পর্যালোচনা করতে যে যোগ্যতা লাগে, ফিলোসফি অফ পলিটিক্স, ফিলোসফি অফ ইকোনমিক্স, পলিটিক্যাল ইকোনমি,
ইন্টারন্যাশনাল ইকোনমি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, মাকাসিদার শরিয়া, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সব যে ভালোভাবে বুঝে ওই ব্যক্তির পক্ষে এই বাজেট মানে পর্যালোচনা করে প্রস্তাবনা দেওয়া সম্ভব। আর এটা যদি দিতে হয়, 1 নম্বরে সবচেয়ে বড় যে এজেন্ডাটা সামনে আসবে, বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি কোথায় ব্যয় হয়? সুদে। আল্লাহ রাসূলের বিদায় হজ্জের ভাষণে সুদের বিরুদ্ধেই আল্লাহ সার্বভৌমত্বের পরে এটা বলে গেলেন না? সুদের বিরুদ্ধে কোনো শক্তিশালী এজেন্ডা আলোচনা কোনো বড় অর্থনীতিবিদদের পক্ষ থেকে কোনো ইউনিভার্সিটিতে উচ্চারিত হয়েছে? অর্থাৎ ইসলামী দলগুলির রাজনীতির ঐক্যের অন্যতম জায়গা কিন্তু এটা নিয়ে কারো দ্বিমত নাই। একটা বেরলভী ঘরানার এদেরকে বলেন, দেওবন্দি ঘরানা বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, কারো দ্বিমত আছে এটা নিয়ে? অভিন্ন ইস্যুগুলোকে সামনে রাখতে হবে। সামাজিক নিরাপত্তা, এরপরে উম্মার যে চেতনা, ইসলামিক ইউনিয়ন, সম্মানজনক পররাষ্ট্রনীতি। ইন্ডিয়ার সাথে এত আলাপ করতেছে, আমাদের তো পররাষ্ট্রনীতিই নাই। পররাষ্ট্রনীতি কীভাবে থাকবে? আমাদের ডিফেন্স সিস্টেমই নাই। এগুলা কি ঐক্যের অভিন্ন ইস্যু না? এরপর হচ্ছে ইতিহাসের যে মেলবন্ধন, এই ইতিহাসের মেলবন্ধন ব্যতীত যুবকদেরকে কখনোই জাগানো যাবে না। ইসলামী সভ্যতার ইতিহাসকে আমরা যেভাবে পড়ি, ফিলোসফি অফ হিস্ট্রি যেটা, ইতিহাসের উসুলের উপরে আমাদের কোনো একাডেমি দাঁড়ায় নাই। ইতিহাস কীভাবে পাঠ করবে এটা জানি না। ক্রনোলজিক্যাল হিস্ট্রি পরে মনে করতেছি যে এটা ইতিহাস। ইসলামিক জ্ঞান চর্চার ইতিহাস কীভাবে হয়েছে? ইসলামী সভ্যতার 1200 বছরের অর্থনীতির ইতিহাস কই? সামাজিক এই যে নিরাপত্তা, সাংস্কৃতিক অবস্থা, শিল্পকলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে স্বতন্ত্র ইতিহাস আছে, খণ্ডের পর খণ্ড লিখতে হবে। সেগুলো তো নাই। শুধু কার পরে কে ক্ষমতায় আসছে এটাই কি ইতিহাস? বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ছিলেন, লাঠি হাতে নিয়ে ঘুরতেন, এটাই ইতিহাস নাকি? ওনার সময়কার অর্থনৈতিক এই যে বিষয়গুলি, তো ওমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের সর্বশেষ যে শাসন কাঠামোগুলি ছিল, এই ইতিহাসের সাথে মিলিয়ে নতুন সভ্যতার ইশতেহার দেওয়া গেলে, তা ক্লিফ তথা প্রস্তাবনা দেওয়া গেলেই যুবকরা জাগ্রত হবে। এজন্য ইতিহাসের মেলবন্ধন প্রতিটি ইসলামিক ঘরানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো একটা হইতে হবে। তো যাই হোক, তো রাজনৈতিক উদ্যোগ কেন নাই এই প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। এটার বড় কারণ হচ্ছে এই যে বিষয়গুলি, এই প্রস্তাবনা দেওয়ার জন্য বড় ব্যক্তিত্ব লাগে, আন্তর্জাতিক মানের আলেম লাগে, দার্শনিক লাগে, পলিটিক্যাল ফিলোসফার লাগে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এই চিন্তাগুলিকে, এই রুহকে ধারণকারী নেতা লাগে। এটার কতটুকু আছে আপনারা আমার থেকে ভালো জানেন। তো এগুলি তো আগে তৈরি করতে হবে, বা এটা না হইলে আসলে এই সংকট মোকাবেলা করা সম্ভব না। বড় অবস্থান থেকে বড় প্রস্তাবনা দিতে হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। তো এই জন্য তৈরির জন্য আমি সর্বশেষ এটা বলে শেষ করতেছি যে সত্যি সংকট উত্তরণের দিকে হাঁটবে, বা আমাদের ভাইরা যারা সিভিলাইজেশনাল স্টেটের কথা বলতেছে, এটা একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্মের মধ্য দিয়ে কিন্তু একটা সিভিলাইজেশনাল স্টেট দাঁড়ায়। আমরা আমেরিকার কথা শুনলাম, বা মালয়েশিয়া, ইরান, তার্কি, এগুলো একটা সিভিলাইজেশনাল স্টেট। এগুলো যদি সত্যি দাঁড়াইতে হয় তাহলে একটা প্রজন্ম লাগবে, একজনে হয় না। একটা নেতা চাইলেই, একটা পলিটিক্যাল চেঞ্জ হলেই সব হয়ে যায়, এটা কোনোদিনও সম্ভব না। আর সব থেকে বড় কথা হচ্ছে চিন্তার বিনির্মাণ, একাডেমিয়া লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, উস্তাদ ছাত্রের সিলসিলা লাগবে, যারা বাংলাদেশে বসে ইবনে খালদুনের ধারাবাহিক দাস দিতে পারবে, ইবনে খালদুনের নগর তত্ত্বের উপর টানা 40টা দাস দিতে পারবে, ফারাবিকে বুঝাইতে পারবে, আল মাওয়ার্দির আদাবুদ্দিন দুনিয়াকে আমাদের সামনে তুলে ধরতে পারবে। এই ধরনের বড় বড় জাতীয় মানের শিক্ষকরা যখন সত্যি তাদেরকে গড়ে তুলবে, এই শিক্ষকদের ছাত্ররাই কিন্তু জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত হবে। এটা যখন হবে, সেখান থেকে আখলাক বের হবে, সেখান থেকে সংস্কৃতি বের হবে, অন্যান্য জায়গায় কাজ শুরু হবে। এটা একটা প্রজন্মের কাজ, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব। এটা যদি না হয় কখনোই চেঞ্জ হবে না। এবং একই সাথে যারা এখানে বাহিরে পড়াশোনা করেন বা আমাদের IIM-এ পড়েন ভাই, দেখবেন প্রচুর পরিমাণে আজকের সেমিনারে যদি আমার আশেপাশের দেশগুলির থেকে কিছু মানুষ আসতো, এই যে বসনিয়ার কথা হলো, সেখানকার একজন আলোচক আসতো, এই ট্রেন্ডগুলি চালু করতে হবে। কারণ সব জ্ঞান আমাদের কাছে আছে, ব্যাপারটা এরকম না। শাম অঞ্চল থেকে, সে মরক্কো থেকে, সকল জায়গার সাথে সত্যি উম্মতের যে ধারণাটা, এইটা এভাবে করে যদি সত্যি গড়ে তোলা যায়, তাহলে এই প্রজন্ম, একাডেমিয়া দুটার ক্ষেত্রে আসলে আমরা অবদান রাখতে পারবো। আর সর্বশেষ হচ্ছে গতিশীল সমাজ, এগুলোর মধ্য দিয়ে যার যেটা অবস্থান, একটা মাদ্রাসা আমার অনেক ছাত্র আছে, অথবা আমি একটা রাজনৈতিক দল, কিংবা আমি রাজনীতি করি বলে সব আমার অধীনে থাকতে হবে, ব্যাপারটা এরকম নয়। যে একাডেমিয়াতে কাজ করে, যে ইতিহাস নিয়ে কাজ করে, একজনে 2-3টা করতে পারে, কিন্তু ওইটাতে ফোকাস দিয়ে একটা
মান, যেটা কি বিশ্ব সভ্যতায় বাংলাদেশকে তুলে ধরবে, বিশ্ব সভ্যতায় অবদান রাখবে আমার ওই কাজটা, আমার ওই অনুবাদ হোক কিংবা যে কোনো একটা তত্ত্ব হোক কিংবা যে কোনো একটা উদ্যোগ হোক, এগুলি যখন করা যাবে তখন কিন্তু আসলে ব্যক্তিত্ব গড়ে ওঠে। ব্যক্তিত্ববিহীন কখনো আসলে ঐক্য হয় না। তো এই জন্য এটা হতাশার বিষয় হলেও সম্ভাবনার দিকটা আগে বলেছি। এজন্য যদি ব্যক্তিত্ব গড়ে তোলার প্রচেষ্টা আমরা চালাই আর বিশ্বাস করি এই বিশাল অঞ্চলের বাসিন্দা আমরা, যে অঞ্চলের মূল নেতৃত্বের চাবিকাঠি আমাদের যুবকদের কাছে, আমাদের কাছে, তো এটি কীরকম, এটা এতটুকুই যে আমাদের যুবকদের সামনে একটা আস্তরণ না, মানে ধুলি পড়ে আছে। এই ধুলিকে শুধু যদি একটি প্রজন্ম ফু দিয়ে বা একটি শ্রেণী যদি শুধু ফু দিয়ে সরিয়ে দিতে পারে, তাহলে ওখান থেকেই একটি অগ্নিয়গিরি বের হয়ে আসবে এবং আমাদের যুবকরা হচ্ছে তারা। এখানে মূলত হচ্ছে সেই আহ্বান, সেই মুয়াজ্জিন, সেই শক্তিশালী চিন্তা, এই আদালত, ন্যায়ভিত্তিক অর্থনীতি, আমাদের ইতিহাসের সাথে মেলবন্ধন ঘটানো যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো দিতে হবে। এগুলি যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই বিশ্বাস করি যে এই বাংলাদেশের পরবর্তী অর্থাৎ নিকট অতীতের থেকে নিকট ভবিষ্যৎ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ঐক্যবদ্ধ এবং অনেক বেশি নেতৃত্ব এবং ব্যক্তিত্ব সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন, একত্রে কাজ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।